প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা হোম কেয়ার প্রেজেন্টস অ্যাভিনিউ টু সাকসেস প্রোগ্রামে। আমি আকাশ রহমান। আমাদের সাথে এমন একজন গুণী মানুষ আছেন যিনি দুই বাংলার তথা বিশ্বের জনপ্রিয় অভিনয় শিল্পী, যার হাতে জাতীয় এবং আন্তর্জাতিক অনেকগুলো চলচ্চিত্র পুরস্কার রয়েছে। তিনি অন্য কেউই নন, আমাদের সবার প্রিয় ঋতুপর্ণা সেনগুপ্ত। তো আমরা আজকে ওনাকে আমাদের এটিভির স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি শুধু ফর্মাল আলোচনার জন্য, যে এত বড় একজন শিল্পী আমাদের নিউ ইয়র্কে তথা বিশ্বের রাজধানীতে এসেছেন। আমরা তার কাছ থেকে কিছু তার দীর্ঘ ক্যারিয়ারের গল্প শুনব। তো প্রিয় দর্শক, চলুন আমরা কথা বলি ঋতুপর্ণা সেনগুপ্তর সাথে। ঋতুপর্ণা সেনগুপ্ত, স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। কেমন আছেন আপনি? আছি মোটামুটি, চেষ্টা করছি ভালো থাকতে, সবসময় চেষ্টা করি ভালো থাকতে। সেটা তো আপনাকে দেখলেই বোঝা যায় যে এত সুন্দর এখন পর্যন্ত আছেন এবং এত সুন্দর ড্রেস পরে এসেছেন আমাদের স্টুডিওতে। আপনাকে আসলেও অনেক সুন্দর লাগছে। আসলে এই ড্রেসটা একটু স্পেশাল। এটা আমার একজন খুব বড় বম্বে ডিজাইনার এটা ডিজাইন করেছে, যার নাম রোহিত কে বর্মা। মানে অনেক বড় বড় অভিনেতা অভিনেত্রীরা তার পোশাক পরেন, এবং রিসেন্টলি তার একটা ফ্যাশন শোতে আমি হেঁটেছিলাম, এবং তো রোহিত এটা আমাকে গিফট করেছিল। তাই আমি ভাবলাম আজকে একটা স্পেশাল অকেশনে এটা পরি। এটা তো আমাদের জন্য অনেক বড় ভাগ্যের ব্যাপার যে এত বড় একটা স্পেশাল অকেশনে স্পেশাল একটা ড্রেস পরে এসছে। থ্যাংক ইউ। তো আমরা অ্যাকচুয়ালি প্রথমে একটা জিনিস জানতে চাই যে প্রত্যেকটা মানুষের যখন জন্ম হয় তখন কিন্তু তার বাবা মা ভাই বোন একটা স্বপ্ন থাকে যে আমার ছেলে বা মেয়ে ডাক্তার হবে বা ইঞ্জিনিয়ার হবে বা ব্যারিস্টার হবে। আপনি কি স্বপ্ন নিয়ে বড় হয়েছেন বা আপনার বাবা মায়ের কি স্বপ্ন ছিল? আসলে ছোটবেলা থেকে আমাদের বাড়ি খুব একাডেমিক্যালি ইনক্লাইন। মানে আমার কাকু কাকিমা ডাক্তার, আমার বাবা একটা খুব বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে ছিলেন, ফাইজার, আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন, ইন্টারন্যাশনাল কোম্পানি। তো সেই জন্য আমাদের বাড়িতে পড়াশোনার ইয়েটা খুব মানে খুব জোরদার ছিল। ডাক্তার না, আমার বাবা চেয়েছিলেন আমি আইএএস হই এবং ব্যুরোক্র্যাট হই। তো আমি এমনিতেও ইতিহাসে স্নাতকতা মানে স্নাতক করছিলাম, তারপরে মাস্টার্সও করছিলাম। তো সেই জন্য বাবা মা সবসময় চাইছিলেন যে আমি একাডেমিক্যালি ইনক্লাইন। হ্যাঁ, কিন্তু আমিও ছোটবেলা থেকে চেয়েছিলাম টিচার হতে। তো সেখানে একটা স্বপ্নর জায়গা ছিল যে টিচার হব। বাবা বলেছিলেন না, তুমি আইএএস হও। কিন্তু ডেস্টিনি হ্যাড আ ডিফারেন্ট কল। তো অবভিয়াসলি ডেস্টিনি আমাকে অন্যদিকে নিয়ে গেল। কিন্তু আইএএস টিচার প্রত্যেকটা কিন্তু টোটালি ডিফারেন্ট হচ্ছে। আপনার আমার ইচ্ছা ছিল টিচার, আর বাবা ইচ্ছা ছিল আইএএস। বাবা চেয়েছিলেন আমি কম্পিটিটিভ এক্সামসগুলো দিই। তো কারণ আমার কাকা, মানে আমার আরেক কাকা, উনি আইএএস আর কি। উনি আমাদের ইস্টার্ন আর ওয়েস্টার্ন রেলওয়ের দুটো রেলওয়েরই বিভিন্ন সময় উনি জিএম ছিলেন। ইটস এ হিউজ পোস্ট অ্যাকচুয়ালি। হিউজ পোস্ট। তো সেই জন্য বাবা ভীষণ ইনফ্লুয়েন্সড হয়েছিল, যে বাবা বলেছিল যে তুমি সোনা কাকুর মতো আইএএস অফিসার হও। হ্যাঁ, হও। ইন্ডিয়ান অনেকেরই কিন্তু একটা মানে স্বপ্ন থাকে যে আইএএস অফিসার হবে, গভর্নমেন্ট কোনো একটা পদে শাসন করবে, এই ধরনের একটা তারপর থেকে পুরোপুরি আপনি কিন্তু টোটালি ডিফারেন্ট ট্র্যাক, একটা ক্রিয়েটিভ ট্র্যাক আপনি একাধারে অনেক। আমরা যদি মনে করি যে বাংলাদেশ, আমেরিকা এবং কলকাতা, ওয়েস্ট বেঙ্গলে যদি একজন এখন যার নাম মানুষ চেনে সেটা কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্ত। থ্যাংক ইউ সো মাচ আকাশ। আমাদের কিংবদন্তি হিসেবে আমরা জানি। তো এটা আমারও অনেক বড় যে আমি একজন কিংবদন্তির সামনে বসে আছি এবং তার ইন্টারভিউ করছি। থ্যাংক ইউ। তবে আমি একটা কথা বলি যে মানুষের যাই হয়তো ইচ্ছা থাকুক, কিন্তু উপরওয়ালার একটা ইচ্ছা থাকে, সেইটার দিকেই মানুষ ধাবিত হয় আলটিমেটলি। অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট মানে আমি যেই জায়গাটা তুমি বলছো কিংবদন্তি, যেই জায়গাতে আমি এসে পৌঁছেছি, তার একটা বড় ইতিহাসের জায়গা তো আছেই। আর তারপরে আমিও বলবো যে মানে ঈশ্বর যদি না চান সেটা কখনোই সম্ভব হয় না। তো সেখানেও একটা জায়গা থাকে যে কোনো না কোনো সময় কোনো না কোনো দিক থেকে সে এমন মানে তিনি এমনভাবেই আমাদেরকে করে দেন, আসলে তিনি এমনভাবে আসলে নিয়ে যান জায়গাটাতে, যে তখন অনেক প্রতিকূলতার মধ্যে দিয়েও সেই জায়গাটা পায় মানুষ। তো আমার বাবা তো
মানে টেলিফোন যত প্রডিউসাররা করেছেন তাদের সবার ফোন রেখে দিয়ে বলতেন যে আমার মেয়ে একেবারেই ইন্টারেস্টেড, আপনি ভুল বাড়িতে ফোন করেছেন। কিন্তু এখন তো সঠিক বাড়িতেই সবাই ফোন করে, আমরাও সঠিক বাড়িতেই ফোন করেছি, দেখায় আপনি আমেরিকার রাজধানীতে থ্যাংক ইউ। এসেছেন। আমি মানে এটা মানে খুব ইয়ে লাগে, এখন বাবা নেই, বাবার এই কথাগুলো মানে মনে করতে খুব ভালো লাগে, তাই বলছি। আর তোমরা তো জানো কিছুদিন আগে আমি আমার যে এটা তো খুবই একটা মাকেও sad হারিয়ে news, ফেলেছি যে আসলে একটা কয়েকদিন ভালো আগে। বন্ধু, ভালো মা আপনি ছিলেন। আমরা অবশ্যই ওনার আত্মার মাগফিরাত কামনা করি। আমরাও দোয়া করেছি, আপনি জানেন আমরা জানি কোন জানি সেখানে জানি, আমরা জানি, নিউ ইয়র্কে জানি, অ্যারেঞ্জ করেছিলাম। জানি, আমি সব জানি। তোমাদের দোয়া, তোমাদের ভালোবাসা জন্যই কিন্তু আজকে আমি এখানে। আর আমি চাইবো যে এই যে এত সুন্দর আয়োজন, এই এটিভি যে তোমরা সুন্দর তৈরি করেছো, এইটা যেন অনেক সাফল্যমণ্ডিত হয়, এবং এই চ্যানেলের মাধ্যমে যেন মানুষ অনেক কিছু জানতে পারে, শিখতে পারে, দেখতে পারে, ভাবতে পারে। না, আপনাদের মতো লোক যদি আমাদেরকে সাপোর্ট করে, ইনশাল্লাহ আমরা অবশ্যই অনেক দূরে যাওয়ার স্বপ্ন নিয়ে দেখি, যেন একটা ভালো চ্যানেল হয়, ভালো তথ্য ভিত্তিক, তথ্য নির্ভর ভিত্তিক চ্যানেল হয়, সেটা আমরা অবশ্যই চাবো। আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই, যে আপনি যখন প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান, সেই অনুভূতিটা সবাই জানতে চায়, যে এই ঋতুপর্ণা সেনগুপ্ত যখন প্রথম আনারি একজন নিউবর্ন বেবির মতো আপনি যখন ক্যামেরার সামনে দাঁড়ান, সেই অনুভূতিটা বা সেই এক্সপিরিয়েন্সটা যদি আমাদের দর্শকদের বলেন। অ্যাকচুয়ালি আমার একটা খুব পজিটিভ মানে প্লাস পয়েন্ট ছিল বলবো, বা পজিটিভ দিক ছিল, যে আমি ছোটোবেলা থেকে একটু স্টেজ ফ্রি ছিলাম। কারণ আমার মানে স্কুলে বা কলেজে আমি সবসময় আমার কালচারাল অ্যাক্টিভিটিস বা কোনো লিটারি আওয়ারে আমি সবসময়ই মানে পার্টিসিপেট করতাম, এবং আমার টিচাররা এবং আমার বন্ধুরা বলতো যে এইটা ঋতুপর্ণা ছাড়া এই প্রোগ্রাম হবে না। তো ফলে ভীষণ একটা ডিপেন্ডেন্স ছিল আমার উপরে। তো ছোটোবেলা থেকে আমি একটা অর্গানাইজেশন, একটা ইনস্টিটিউশনে যেতাম, সেটার নাম ছিল চিত্রাংশু। সেখানে আমি গান, নাচ এবং আঁকা মানে তিনটেই স্কুল শিখতাম। টাইপের? হ্যাঁ, তিনটেই শিখতাম, এবং খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ার ছিল। সেই অ্যাটমসফিয়ারটাতে আমি বড় হয়েছি, যেখানে আমরা এক্সকারশনে যেতাম, আমরা ছবি আঁকতাম, ছবি আঁকার সাথে সাথে আমাদের গান শেখানো হতো, আমরা নাচ, সেই জন্য নাচের ব্যাপারটা আমার চিরকালই খুব একটা আগ্রহের জায়গা। তো আমি ছোটোবেলা থেকে ওড়িশি, তারপর মণিপুরি এগুলো শিখেছি। তো করতে করতে স্কুলেও এবং কলেজে মানে মানে প্রচুর বড় বড় অনুষ্ঠান করে, সেই জন্য মানে স্টেজটা মানে আমি নাচের অনুষ্ঠান করেছি বলে অতটা মানে আমি মানে জড়তাটা আমার, হ্যাঁ জড়তাটা ছিল না। কিন্তু সিনেমার ব্যাপারটা একেবারেই আলাদা, এবং সিনেমার ক্যামেরা বা টেলিভিশনের ক্যামেরা এটা একেবারেই আলাদা। কিন্তু সেটা আমি বলবো যে কিছুটা হলেও হয়তো এই আগের এক্সপিরিয়েন্সটা থেকে আমি একটু জয় করেছিলাম। তো কিন্তু তা হলেও একটা হালকা নার্ভাসনেস তো থাকেই। এবং প্রথম দিনের কথা আমরা জানতে চাই। ইনফ্যাক্ট এই প্রথম দিনের কথাটাতেই আসি। প্রথম আমি একটা ছোট্ট টেলিভিশনের একটা কাজ করেছিলাম, শ্বেত কপোত বলে, যেগুলো হচ্ছে ওই হয় না যে ওই ছোট ছোট ফেয়ারি টেলের গল্প, যেরকম সিন্ডারেলা, হোয়াইট ডাভ। তো শ্বেত কপোতটা হোয়াইট ডাভ অবলম্বনে ছিল, এবং সেটা ক্যামেরা ফেস করতে একটু তো আড়ষ্টতা ছিলই, কিন্তু সেইটা দেখে আমাদের তখন মানে এখনও উনি খুব বড় পরিচালক, ওনার নাম হচ্ছে প্রভাত রায়। জি, প্রভাত রায়, এবং প্রভাতদা আমাকে সিলেক্ট করেন শ্বেত পাথরের থালার জন্য। এটা তো মুভি ফার্স্ট, হ্যাঁ ফার্স্ট মুভি, এবং যেই ছবিতে আমার সাথে অভিনয় করেছিলেন তাবড় তাবড় অভিনেতারা, অপর্ণা সেন, দীপঙ্কর দে, ইন্দ্রাণী হালদার। তখন আমার অল বিগ শট, আমার কোনো ধারণাই নেই যে কিভাবে মানে অপর্ণা সেনের সামনে তো এমনি মানুষ নার্ভাস হয়ে যাবে, উনি এত বড় একজন শিল্পী। তো সেখানে ওটা ফার্স্ট আমার ছিল। তো সেই জায়গাটা কিন্তু সেই বছর আমি বেশ কিছু নিউ কামার অ্যাওয়ার্ডও পাই, এবং সেখানে সেই ছবিটিও সেইবার জাতীয় পুরস্কার পায়, এবং বেস্ট ফ্যামিলি ফিল্ম হিসেবে। তো সেই জার্নিটা, প্রথম ফিল্মটাই আপনার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, এটা অনেক বড় পাওয়া। তো আমার আসলে 11টা ছবি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। আমি থ্যাংক ইউ, মানে আমি মনে করি যে আমার ছবিগুলো পাওয়া মানে সেখানে আমারও একটা কন্ট্রিবিউশন তো ডেফিনেটলি এটা তো একজন থাকে। আর আমি একবার জাতীয় পুরস্কার পেয়েছি, 3বার ফিল্মফেয়ার পেয়েছি। রিসেন্টলি গতকাল আমি WBF, যে এটা আমি আপনাকে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে গতকালই আপনার আমি একটা
আমাদের একটা নিউজ পেপারও আছে সাদা কালো, সাদা কালো, হ্যাঁ। ওটার জন্য আমরা নিউজ কালেক্ট করেছি। তখন দেখলাম যে আপনার ছবিটা আছে বেস্ট অ্যাক্ট্রেসের, ইটস এ ভেরি বিগ অ্যাচিভমেন্ট। থ্যাংক ইউ সো মাচ। রিসেন্টলি আমার একটা ছবি খুব বড় হিট হয়েছে, অযোগ্য বলে, যেটা আমার আর প্রসেনজিৎ চ্যাটার্জির 50তম ছবি। এটাও আমার উত্তরগুলো আপনি দিয়ে দিচ্ছেন। আমার এটা প্রশ্ন ছিল যে ওটার জন্য অ্যাওয়ার্ডটা পেয়েছি তাই বললাম। 50তম জুটি ছিল, এটা অনেক হিট। আমি দেখেছি আপনি অনেক দেশ একই সাথে ঘুরে বেরিয়েছেন এই মুভিটার জন্য। আমাদেরও ইচ্ছা ছিল যে এই মুভিটা আমেরিকা এবং কানাডাতে আপনারা রিলিজ করবেন, যাতে আমরা হলে গিয়ে দেখতে পারি। এখনো রিলিজ করা যায়, এটা তো শুধু আমাদের ইন্ডিয়াতেই রিলিজ হয়েছে। তো আমরা নিশ্চয়ই প্রোডিউসারদের সাথে কথা চলছে এখানে যে রিলিজ একটু আমরা তাহলে দর্শকদেরকে বলতে পারি যে এই অযোগ্যটা মানে এত আপনাদের 50তম, প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা, ইটস এ ব্র্যান্ড নাও। তো এই ছবিটা যদি মুক্তি দিতে পারেন আপনারা, বা আমরা আপনাদেরকে হেল্প করতে পারি এই ব্যাপারটার জন্য, অবশ্যই আমরা আপনাদের তাহলে পাশে থাকব। আমরা নিশ্চয়ই এটা নিয়ে আলোচনা করব, এবং আমার মনে হয় যে আমরা যার যেই দর্শকরা আমাদের দেখছেন তাদেরও খুব ভালো লাগবে যে প্রসেনজিৎ ঋতুপর্ণার 50তম ছবিটা যদি তারা দেখতে পায়। বাট অ্যাকচুয়ালি আমার ধারণা যে কোনো জুটি 50টা ছবি করেছে কিনা মানে এইভাবে, মানে ইনফ্যাক্ট আমরা মাঝখানে 14 বছর কাজ করিনি, কিন্তু তারপরে যখন আবার আমরা কাজ করেছি তারপরেও সেই 3টে ছবি সুপারহিট। না, এখনো তো আপনাদের জুটিটা চলছেই। এই প্রশ্ন একটা সবচেয়ে বড় জিনিস মানুষের, পুরা দুই বাংলার প্রশ্ন থাকে যে প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা জুটি, এটার আসলে রিল এবং রিয়েল লাইফ দুইটাই আমরা শুনতে চাই, যে রিল লাইফের গল্পটা এবং রিয়েল লাইফের গল্পটা। রিল লাইফের গল্পটা তো খুব সিম্পল, কারণ এটা সবাই বলে যে এই ধরনের একটা আইকনিক জুটি এত বছর ধরে তারা বজায় রেখেছেন, এবং আমার মনে হয় যে আমি আর প্রসেনজিৎ চ্যাটার্জি যখন অ্যাক্টিং করি বা স্ক্রিনে আসি, তখন আমরা ওই দুটো চরিত্র হয়ে উঠি, সেখানে কোনো রকম অন্য কোনো ব্যাপার আসে না। মনে হয় যে আমাদের মানে বেস্টটা আমরা দেওয়ার চেষ্টা করি দুটো চরিত্রের ভেতরে, রিল। এবং আমি মনে করি যে এইটা খুব অনেক কম সময়, মানে অনেক কম ক্ষেত্রেই হয় যেখানে নায়ক নায়িকারা একদম পুরোপুরি ইনভেস্টেড থাকে, এবং এতগুলো ছবি যারা করেছে একসাথে, তো 50টা ছবিতে পৌঁছানোটাও একটা বিরাট মানে না, 50টার তো 70% মুভি আপনাদের হিট, সুপার হিট মুভি আমি বলবো। আর আমরা তো যখন আমাদের গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও একটা মানে আমাদের একটা গেছে যে 50 ফিল্মস একটা জুটি, মানে যেটা 14 বছর আগেও যেই জুটি এত হিট ছিল। মানুষের মেমোরি শর্ট, ভুলেও যেতে পারে মানুষ যে তাদের 14 বছর গ্যাপ ছিল, 14 বছরটা বনবাসের মতো। কিন্তু তারপরেও আমরা যখন প্রাক্তন করলাম সেটাও সুপারহিট, তারপর দৃষ্টিকোণ, তারপর অযোগ্য, তো সবগুলোই দারুণভাবে। আপনাদের তো বঙ্গ সম্মেলনেও একটা আপনার মুভিতে আপনি বেস্ট অ্যাওয়ার্ড, হ্যাঁ ওটা পেয়েছিলাম, যে ওভারঅল মানে আমার ক্যারিয়ারের একটা যে এখনো বর্ণাঢ্য ক্যারিয়ার, আর এখনো মানে আমার এতগুলো ছবি এই বছরে মুক্তিপ্রাপ্ত আর কি। এই বছর আমার অন্তত 6টা থেকে 7টা ছবি রেডি আছে, সবগুলো তো হিট। আর অলরেডি আমাদের যেটা খুব স্পেশাল ফিল্ম এই বছর, অনেকগুলো স্পেশাল ফিল্ম আছে এই বছর যেগুলো রিলিজ হবে। এবছর করতে যাচ্ছেন নাকি এগুলো? একটা খুব স্পেশাল ফিল্ম আছে যেটা আমার আসতে চলেছে, সেটার নাম হচ্ছে পুরাতন, যেটা শর্মিলা ঠাকুরের সাথে। এবং শর্মিলা ঠাকুর তো অবশ্যই একটা বিশাল নাম, ইটস এ ব্র্যান্ড, অ্যান্ড অলসো মানে ওনার লেগেসিটা অন্য লেভেলে। ঠাকুর পরিবারের মেয়ে, তারপরে নবাব অফ পাতাউদির স্ত্রী, এবং এত বর্ণাঢ্য ক্যারিয়ার, তো অবশ্যই। এবং শর্মিলা ঠাকুর 14 বছর পর আবার বাংলা সিনেমাতে পদার্পণ করেছেন। এবং ওই আমরা জানি যে কলকাতা, নর্থ বেঙ্গলে যারা বাংলা ভাষাভাষীরা বম্বে যায়, তাদেরকে অনেক ডিফিকাল্ট হয় বা অনেক হয়, কিন্তু তার ক্ষেত্রে আপনাকে একটু ব্যতিক্রম দেখা যাচ্ছে যে শর্মিলা ঠাকুরের সাথে আপনি মুভি করেছেন এই বাংলা, মানে কলকাতার বাংলা থেকে এবং বম্বে থেকে। আশা করি দর্শক এই মুভিটা অবশ্যই একদম এনজয় করবে। এবং এই মুভিটাতে আমাদের যে পরিচালক সুমন ঘোষ, উনিও যথেষ্ট ভালো ভালো কাজ করেছেন এর আগে। এর আগের কাজটাই ওনার খুব ভালো হয়েছিল, কাবুলিওয়ালা, যেটা অনেক হিট ছবি। হ্যাঁ, অনেক হিট ছবি। এবং ওনার সাথে আমি আরেকটা ছবিও করেছিলাম, বসু পরিবার বলে, যেখানে অপর্ণা সেন, সৌমিত্র চট্টোপাধ্যায়, আমি, শাশ্বত চ্যাটার্জি এবং লিলি চক্রবর্তী, অনেক বড় বড় অভিনেতা অভিনেত্রীরা ছিলেন। তো সেই ছবিটাও একটা দারুণ পারিবারিক গল্প,
এবং তারপরে শর্মিলা ঠাকুরের সাথে এইটা আমার একটা দারুণ এক্সপিরিয়েন্স, বিকজ ওনার মতো একজন এত মানে কি বলবো, ঋতুপর্ণ সেনগুপ্ত, আমরা ছোট্ট একটা বিরতি নিতে হবে কারণ এটা একটা বিজ্ঞাপন বেসড প্রোগ্রাম। তো প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি অ্যাভিনিউ টু সাকসেস প্রোগ্রাম। আজকে আমাদের অতিথি আছে দুই বাংলার কিংবদন্তি ঋতুপর্ণ সেনগুপ্ত। আমরা তখন শুনছিলাম রিল এবং রিয়েল লাইফের গল্প, বাকিটা রিয়েল লাইফের গল্পটা আসেনি, রিলটা শেষ হলো। ধন্যবাদ, ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, ছোট্ট বিরতির পর আমরা ফিরে এলাম অ্যাভিনিউ টু সাকসেস উইথ আকাশ রহমান প্রোগ্রামে। আমাদের সাথে আছে দুই বাংলার জনপ্রিয় অভিনয় শিল্পী, যার হাতে জাতীয় এবং আন্তর্জাতিক অনেক চলচ্চিত্র পুরস্কারে উনি ভূষিত হয়েছেন। তা আমরা আজকে কথা বলছি ঋতুপর্ণ সেনগুপ্তর সাথে। দর্শক, আমরা তখন শুনছিলাম যে রিল এবং রিয়েল লাইফের গল্প প্রসেনজিতের সাথে। তো ঋতুপর্ণ সেনগুপ্ত, আমরা রিলের গল্প শুনলাম, আমরা রিয়েল লাইফের গল্পটা এখনো কিন্তু শুনিনি আপনাদের জুটি। কি শুনতে চান বলো? রিয়েল লাইফের গল্প দর্শক কি শুনতে চায়? দর্শকের অনেক আগ্রহ যে আপনাদের এই 50তম জুটি, যে রিয়েল একটা আপনার রসায়ন বলে, কেমিস্ট্রি বলে, এইটা আসলে কিসের কেমিস্ট্রি? এই কেমিস্ট্রিটা না অ্যাকচুয়ালি আমিও জানি না, বিকজ মানে এই এই প্রশ্নটা আমাদের অ্যাকচুয়ালি প্রচুর জার্নালিস্টরা এর আগেও করেছেন এবং সাধারণ মানুষও জিজ্ঞেস করেছে, কিন্তু এই ঠিক রসায়নটা কি সেটা আমরাও হয়তো খুব একটা জানি না। হয়তো এটা খুব একটা ন্যাচারাল কেমিস্ট্রি, বা এটা খুব একটা উত্তম সুচিত্রা, মানে এটা হয় না যে মানে একটা খুব অর্গ্যানিক একটা ব্যাপার হয় যেখানে আমাদের কিছুই মনে হয় না যখন আমরা এই সামনাসামনি এসে দাঁড়াই, হয়তো ইমোশনসগুলো খুব অনায়াসেই আসে। তো এইটা আমার ধারণা যে এই রসায়নটা যে কি সেটা আমরাও ঠিক জানি না। তো সেই জন্য আমি একজনকে বলছিলাম একবার যে মানে জেনারেশনস আফটার জেনারেশনস যদি এটা মানে এই মিস্ট্রিটা থাকে যে সবাই এটা ডিসকভার করতে চায় যে এক্স্যাক্টলি কি রসায়নটা ছিল, ইভেন আমরাও ঠিক বলতে পারি না ওটা, বিকজ ইনফ্যাক্ট রিয়েল লাইফটাকে আপনার ডিসকভারির মধ্যেই থাকবে কারণ ইনফ্যাক্ট প্রসেনজিৎ এই কথাটাই ইন্টারভিউতে বলছিলেন। তো আরেকটা জিনিস যেটা হচ্ছে যে শ্রীলক্ষাও মনে হয় এই রসায়ন গল্প নিয়ে অনেক তির্যক মন্তব্য করেছিলেন সোশ্যাল মিডিয়াতে, বাইরেতে। সেক্ষেত্রে আপনাদের কাছ থেকে কিন্তু কেউ কোনো উত্তর পায়নি। হ্যাঁ, কারণ উত্তর দেওয়ার মতো কিছু ছিল না, সেই জন্য উত্তর দিইনি। হয়তো এই ব্যাপারে অনেকেই অনেক কথা, মানে অনেক গ্রিভান্সের কথা বলেন, অনেকের হয়তো আছে, কিন্তু কথাটা হচ্ছে যে দেখুন, জুটি বা কারো মানে পপুলারিটি বা কোনো একটা পপুলারিটিকে কি ঈর্ষা হিসাবে মানুষ চিন্তা করে? আমি যেটা বলতে চাইছিলাম যে মানে কারো রসায়ন বা মানে এই জুটিকে ভালো লাগা বা এই জুটির প্রেমে পড়া বা মানুষের এই আকর্ষণ, এটা না মানে এটা নিজেরা তৈরি করা যায় না, এটা গড গিফটেড। এক তো গড গিফটেড, আর দ্বিতীয় হচ্ছে এটা দর্শক তৈরি করে, মানে এই দর্শক কিন্তু আপনাদের কাছ থেকে তৈরি হয়। এক্স্যাক্টলি, দর্শকের এই যে এই জুটিটার ভালো লাগাটা, চাওয়াটা কিন্তু দর্শকের, আমরা তৈরি করতে পারবো না। মানে আমি যদি একজন অভিনেতার সাথে অভিনয় ভীষণ ভালো করি, হয়তো সেই ছবিটা সাকসেসফুল, আমি যেরকম আমার অন্যান্য হিরোদের সাথেও কিন্তু প্রচুর ছবি সাকসেসফুল আছে, হ্যাঁ অনেক আছে, এই গল্পটা তো মানুষ রসায়নটা বলে, এই রসায়নটা বা এই জুটির যে জনপ্রিয়তা বা ভালোবাসা, দর্শকের চাওয়াটা, এইটা না আমরা কেউ ক্রিয়েট করতে পারবো না। মানে এটা হচ্ছে দর্শকের ভালোবাসা থেকেই প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটি কিন্তু দর্শক তৈরি করেছে। আজকে আমার অডিয়েন্স, মানে আমি আমার অডিয়েন্সকে, মানে আমি মনে করি আমার অডিয়েন্স আমার ভগবান, মানে কারণ ওনাদের জন্যই আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি। ঋতুপর্ণ সেনগুপ্ত এক্স্যাক্টলি, মানে আজকে যদি আমি ওই ফিলিংটা দর্শকের কাছে না পেতাম, বা ওই জনপ্রিয়তাটা বা ওই ভালোবাসাটা বা এই আবার দেখার ইচ্ছেটা বা খিদাটা, যে ঠিক আছে ঋতুপর্ণার একটা ছবি এসে পরের ছবিটা কি আসছে দেখবো, এই যে অপেক্ষাটা, এইটা যদি দর্শকের মধ্যে না থাকতো। আমরাও কিন্তু অপেক্ষা করি যে ঋতুপর্ণ আর প্রসেনজিতের কোন মুভিটা আবার আসবে, আমরা তো অনেক আগে থেকে দেখে বলার চেষ্টা করছি যে এটা, তো আমরা দর্শকদের বলবো যে এটার পিছনে কোনো রিয়েল লাইফের কোনো গল্প নেই, ইটস এ কেমিস্ট্রি ফর মুভি।
কেমিস্ট্রি ফর মুভি তো ডেফিনেটলি, তবে একটা কথা আমি বলতে চাই যে রিয়েল লাইফে মানে মানুষের যে ইমোশনসগুলো থাকে সেটা বোধহয় আমাদের জুটির মধ্যে খুব গভীরভাবে সেটা দেখা যায় ঢুকে আর আছে। কি। তাই জন্যই বোধহয় মানে দর্শক এতটা রিলেট করতে পারে, আর দর্শক কোথাও না কোথাও Expect করতে কিছু পারে। খুঁজতে থাকে এই জুটির মাধ্যমে। এটাও বোধহয় একটা গড গিফটেড ব্যাপার যে জুটির এই জুটির যে প্রবাহ এত বছর ধরে, জুটির এটা কিন্তু খুব chemistry-টা একটা কোথায়? থাকে না। তো সেইটাই বলছি যে মানে এই যে ভেতরের ভালোবাসার জায়গাটা কিন্তু এটা দর্শক এবং ঈশ্বর এবং আমরা সবাই মিলে এটা বোধহয় তৈরি হয়েছে, কেমিস্ট্রিটা সবকিছু মিলেই মিলেই তৈরি এখানে হয়েছে। আর আছে। তাছাড়া আমি বলবো যে এই যে দর্শকের অপেক্ষা করা বা এই যে আকাঙ্ক্ষা, এটা যেন চলতেই থাকে। না, অনেক সুন্দর কথা, যেন আকাঙ্ক্ষাটা তৈরিই থাকে, যেন আরো চলতেই থাকে। আমরা প্রসঞ্জিৎ এবং ঋতুপর্ণা আরো 50 বছর ওরে বাবা, 100তম এটা মুভি আমি জানি না, চলতেই থাকে। সেটা অনেক আর দূরে। একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আপনার, আমরা বলি দুই বাংলার, আসলে এখন কিন্তু আপনার দুই বাংলার জনপ্রিয় না, আপনি বিদেশেও মুভি করছেন এবং বাংলাদেশে আপনার অনেকগুলো মুভি ছিল এবং ফিউচারে বাংলাদেশে কোনো মুভি আছে কি যেটা দর্শক অপেক্ষা করবে? অবশ্যই আমি বাংলাদেশের মানে আমি বাংলাদেশের দর্শকদের অনেক অনেক ভালোবাসা এবং মানে আমার ভেতরের শুভকামনা জানাই, কারণ বাংলাদেশও আমার কাছে আমার নিজের দেশের মতো। নিজের এবং ঘর মনে হ্যাঁ, হয়। কারণ আমার অ্যাকচুয়ালি আমার বাবা মার মানে সবাই তারা বাংলাদেশেরই, মানে আচ্ছা আচ্ছা, আমার মানে বাবা মার মানে আরেকটা জেনারেশন। আরেকটা জেনারেশন, আগের জেনারেশনটা পুরো বাংলাদেশেরই, এবং আমার বাবা বিক্রমপুরের, আমার ঠাকুরদা এবং তাদের ফ্যামিলি বিক্রমপুরের, এবং আমার মার হচ্ছে মানিকগঞ্জ। সো সেই জন্য আমাদের একটা খুব মানে ভেতরকার মানিকগঞ্জ তো যোগাযোগ আমাদের পাশের ডিস্ট্রিক্ট। আছে। বি হচ্ছে যে আমার মা যখন মার সাথে, মা তোমার অনেক বাংলাদেশের ছবিতে ঢাকাতে গেছে আমার সাথে এবং বাংলাদেশেও গেছে, ঢাকার ছাড়াও বাইরে যেখানে শুটিং হয়েছে। তো আমার এখনও মনে আছে যে মাদের একটা মানে যেখানে আদি বাড়ি ছিল, মানে জমিদার বাড়ি, নানাদের যেটা হ্যাঁ জমিদার। নানাদের, সেটা হচ্ছে বাইরা গ্রামে। ইনফ্যাক্ট আমরা একটা শুটিং করছিলাম, সেখানে আমরা গেছিলাম বাইরা গ্রামে, হ্যাঁ, এবং সেটা নিয়ে আমি একটা লেখাও লিখেছিলাম আনন্দলোকে। তো সেখানে দেখা গেছে যে এই বড় বড় গাছ এবং তার কাঁঠাল থেকে এচড় থেকে এত মানে কিছু, পুরাতন গ্রাম, আর সেখানে যারা এখন দেখাশোনা বাস করছে, করে। মানে বিশ্বাস করবে না আকাশ, আমাদের হাতে করে কাঁঠাল, তারপরে এচড়, এই সব দিয়েছিল। মানে প্লেনে করে নিয়ে আসাও তো সমস্যা, কিন্তু না, এটা তো আমরা অনেক সেটা বড় আপনার খুব ইতিহাস। যত্ন করে ওটাকে নিয়ে এসেছিলাম, কারণ ওনারা বলেছিলেন যে আপনারা এটা নিয়ে যান, কারণ এগুলো আপনাদেরই জিনিস। এই যে একটা পাওয়া কত এই বছর যে এই পরে, কথাটা ফিলিংসটা। বলা যে এগুলো আপনাদেরই জিনিস, আপনারা নিয়ে যান, তো এটা আমাকে খুব টাচ করেছিল এবং অনেক বছর আগেকার কথা বলছি। তো সেইটা মানে সেই টানটা খুব অনুভব করি আর কি। না, আমরা তো বাংলাদেশে আমি দেখিনি। মুভির কথা বলছিলাম যে হ্যাঁ, বাংলাদেশে। এটা বলে নিলাম ব্যাকগ্রাউন্ডটা। মুভির ব্যাপারে হচ্ছে যে আমরা প্রচুর মুভি আমি করেছি এবং আমার বেশিরভাগ ছবি ওখানে সুপারহিট, এবং এমন কোনো নায়ক নেই আমি বোধহয় কাজ করিনি এরকম, হ্যাঁ, মানে আপনার সাথে সাকিব ছাড়া আমি মোটামুটি সবার সাথেই আলমগীর সবাই, সাহেব মানে অনেক এবার আলমগীর সাহেবের কয়েকদিন আগে ওনার ডিরেকশনে অভিনয় করলাম, এবং সেই ছবিটার নাম ছিল এটা কি একটি রিলিজ সিনেমার হয়েছে না গল্প। রিলিজ হবে? হ্যাঁ, একটি সিনেমার গল্প, একটি যেটা সিনেমার আরিফিন শুভ, আমি, আলমগীর ভাই, তারপরে চম্পা, অনেকে ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা ছিলেন, এবং তো এবং সাদেক বাচ্চু ছিলেন, আমরা সরি হ্যাঁ, উনি এই লস্ট হিম। তো তো আমি বলবো যে মানে বাংলাদেশে আপনি এখন বিচরণটা কন্টিনিউয়েশন আছে প্রচুর আমি মুভির কাজ জন্য। করেছি এবং প্রচণ্ড সুপারহিট ছবি করেছি, কিন্তু এখন আমার 3টে ছবি এখনো পেন্ডিং আছে ওখানে। তো এগুলো কি কিন্তু রিসেন্টলি শেষ হবে নাকি? এখন জানি না, জানেন না, বাংলাদেশের বাংলাদেশ যদি আগামী দিনে তাড়াতাড়ি আপনি যেতে তো পারি। বম্বেও অনেক ভালো ভালো মুভি করেছেন, বাংলাদেশে করেছেন, কলকাতাতে তো করছেনই। এর সাথে যে আপনার এই সুপারস্টার যে ইয়াটা, এটা আপনাকে আসলে মানে খ্যাতির তো বিড়ম্বনাও থাকে মানুষের, আপনার এমন কোনো বিড়ম্বনা হয়েছে যেটার জন্য আপনার কষ্ট হয়? দেখুন, আমার যেটা মনে হয় যে নামের সাথে সাথে আমাদের একটা রেসপন্সিবিলিটি থাকে, যে এইটার একটা খুবই একটা অদম্য ব্যাপার থাকে, যে এটাকে আমাদের বজায় রাখতে হবে
এবং ভালো নামটাকে রাখতে হবে, কিন্তু ভালো নামের সাথে সাথে অনেক সময় আমাদের মানে নামের উপরে একটু প্রভাব পড়ে যায় এবং একটু মানে মাঝে মাঝে একটা শ্যাডো এসে পড়ে, তখন সেই ভালো নামটা একটু কালো নাম হয়ে যায়। তো না, একটা কালো ছায়া পড়ে মাঝে মাঝে, তো ওই জন্য আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ যে আমরা কিভাবে নিজেদেরকে কন্ডাক্ট করি। এখন তো আপনার সোশ্যাল মিডিয়া খুব প্রত্যেকের হাতেই তো এক্স্যাক্টলি, মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে যে কোনো কিছুই এত বেশি স্পার্ক করে যায় মানে যে যেটা হয়নি সেটাও মানুষ লেখে এক্স্যাক্টলি, কিছু বলে। ভালো করলেও সেখানে রিয়াকশন পাই, মানে হয়তো কিছু মানে হয়তো আমাদের দ্বারা যদি কোনো ভুলও হয়ে যায় সেখানেও রিয়াকশন। তো আমি বলছি যে মানে মানে মানুষের এখন মানে যেহেতু তারা একটা খুব মানে খুব ডাইরেক্টলি কমেন্ট করতে পারে কোনো শিল্পীদের সমাজ মাধ্যমে, সামাজিক মাধ্যমে, তো সেইটা বোধহয় খুব বেশি করেই একটু হয়ে যায়। কিন্তু আমি তাও বলবো যে আমার দর্শকরা, আমি সবসময় তাদেরকে সম্মান করি, রেসপেক্ট করি, কিন্তু মাঝে মাঝে তারা যদি একটু আমাদেরও ভাবে যে আমরাও মানুষ, এবং আপনাদের অনেক পরিশ্রম করতে হয়। হ্যাঁ অনেক পরিশ্রম করার পরে না যখন একটু ওরকম সব কমেন্টস আসে তখন না, কিছু কিছু কমেন্টস থাকে যে ঋতুপর্ণার দিন শেষ, এখন আর সেই আগের যে প্রসেনজিৎ জুটি 14 বছর পরে হয়েছে, এরকম কখনো কি আপনার মনে হয় যে আসলে ঋতুপর্ণার দিন শেষ? দেখুন আমার মানে কোনো শিল্পীর কখনো দিন শেষ হয় না, কারণ শিল্পীরা সবসময় সবসময় তারা ক্রিয়েট সত্তা দিয়ে করছে, বেঁচে থাকে, তাদের creative। সত্তাটা বেঁচে থাকে এবং ক্রিয়েট করে যাচ্ছে। এবং আমার ধারণা যে আমি খুব ব্লেসড যে আজকে আমার 30 বছরের উপর ক্যারিয়ার হয়ে গেল, কিন্তু এখনও আমাকে বেস করে ছবি লেখা হচ্ছে, আমাকে বেস করে এখনো আমরা এখনো কাজ করে যাচ্ছি, স্টোরিটা আপনাকে নিয়ে স্টোরিটা আমাকে বেস করে পিভটাল রোলে আমাকে নেওয়া হয়। মানে আমি মনে পড়ে না আমি মানে নায়িকা ছাড়া অন্য কোনো চরিত্র অভিনয় করেছি, না, এবং নায়িকা ছাড়া আমরা কোনো চরিত্র এখনো চিন্তা করছি না যে তো আমি সেই জন্য ঋতুপর্ণা একজনের নায়কের মা হয়েছেন। হ্যাঁ, না সেটা তো সম্ভব না, কারণ আমি এই মুহূর্তে আমার কাছে অন্তত আরও 10টা ছবি আছে যেগুলো আমাকে লিড রোল। হ্যাঁ লিড রোল, এবং আমাকে ভিত্তি করেই লেখা, এবং আমার হিন্দি ছবিও 2টো ছবি আসছে যেটাতেও আমি লিড এবং রোল হিসেবে। একটা লাভ স্টোরিও বেস করে আমাকে নিয়ে একটা ছবি আসছে দীপক তিজোরির সাথে ইত্তার বলে, আর একটা ছবি আসছে আরবাজ খান এবং মাহেশ মাঞ্জরেকরের সাথে কাল ত্রিঘড়ি বলে। তো এই সব ছবিগুলোই বেস করে, কারণ আমি মনে করি যে শিল্পীদের সেইভাবে কখনোই তাদের কোনো শেষ হয় না। অন্তিম হয় না, বা তাদের আর এখন ইন্ডাস্ট্রিটা এমন জায়গায় পৌঁছে গেছে যে মানে ফিমেল ওরিয়েন্টেড রোলস বা মানে মহিলা কেন্দ্রিক Multi-character তো করতে গল্প, হয়। এবং সারা পৃথিবীতে, নট শুধুমাত্র বাংলা ছবির কথা বলছি না, আমি যে হিন্দি বা যে কোনো অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের মুভি যে এখন কোনো ল্যাঙ্গুয়েজ, আমি বলছি যে ইন্টারন্যাশনাল, তো সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে মহিলাদের ছবিতে প্রভাব বা মহিলাদের অবস্থান ছবিতে কিন্তু আগের থেকে অনেক অন্য না, আপনারা মাত্রায় যখন গেছে। অনেক উপর লেভেলে বিচরণ করেন বা সুপারস্টার হন, আপনাদের কিন্তু দায়বদ্ধতা অনেক বেশি থাকে, যে আপনার চ্যারিটি বলেন বা যে কোনো আপনার ডোনেশন বলেন, সেক্ষেত্রে তো অবশ্যই মানুষ জানবে যে আসলে ঋতুপর্ণা সেন কি শুধু টাকা ইনকাম করে নাকি চ্যারিটি করে। আসলে আমি প্রচুর এই ধরনের কাজের সঙ্গে যুক্ত, কারণ আমি মনে করি যে আমাদের সবারই একটা রেসপন্সিবিলিটি আছে সমাজের প্রতি, যেখানে আমরা সবাই নিজেকে সেখানে ডেডিকেট করা উচিত, একটু হলেও করা উচিত, কারণ সবারই উচিত যে সামাজিক কোনো কাজে নিজেকে কিছুটা হলেও তাকে মানে মানে গিভিং ব্যাক টু দ্য সোসাইটি। কি করছেন আপনি এই সমাজে? আমার অ্যাকচুয়ালি আমি যেটার ব্র্যান্ড অ্যাম্বাসাডার সেটা হচ্ছে তার নাম হচ্ছে লাইফ বিয়ন্ড ক্যান্সার, এবং Life, it's অনেক এলবিসি বড় জিনিস। লাইফ বিয়ন্ড ক্যান্সার, সেটা হচ্ছে পেডিয়াট্রিক ক্যান্সার পেশেন্টদের জন্য আমি কাজ করি, একদম বাচ্চাদের যাদের ক্যান্সার হয়। এবং আমাদের এই কাজটা 15,000 টাকা দিয়ে শুরু করা যায় একটা চিকিৎসা, কিন্তু সেটাকে সাস্টেন করার জন্য যেই ফান্ডটা লাগে কন্টিনিউয়েশনের জন্য, সেটার জন্যই আমরা কাজটা করি, যাতে বাচ্চাগুলোকে আমরা একটা ভালো জীবন দিতে পারি। অনেক সুন্দর এবং একটা। আমি 4 বছর ধরে এই কাজটা করছি, মানে আমি আগেও করতাম, মানে ব্র্যান্ডিংটা 4 বছর ধরে করেছি, এবং প্রচুর সেখানে আমরা রেসপন্স পেয়েছি। এবং আমি আজকেই আমাকে মেসেজ করেছে যে পিজি হাসপাতাল আলাদা করে এটার একটা উইং খুলেছে, মেডিকেল কলেজ মানে ন্যাশনাল মেডিকেল কলেজ
কলেজ একটা উইং দিয়েছে। তো এগুলো আমাদের কাছে খুব বড় প্রাপ্তি। এবং আমি আর একটা অর্গানাইজেশন আছে এন্ডেভার সোসাইটি বলে, সেটার মধ্যেও আমি যুক্ত, যেটা উইমেন আর চিলড্রেন ওয়েলফেয়ারের জন্য কাজ করে। এবং আমরা এগুলো কি আপনার ফাইন্যান্স থেকে হয় নাকি? কিছুটা আমার থেকেও হয়, এবং আমরা মানে ফান্ড রেজও করি। আমার ফেব্রুয়ারিতেই ফান্ড রেজিং প্রোগ্রাম আছে, যে আমরা অবশ্যই থাকবো প্লিজ। আমি খুব খুশি হব আপনি যদি থাকে। তারপরে আমি ব্লাইন্ড সোসাইটির জন্য কাজ করি, আমি ডেফ অ্যান্ড ডাম চিলড্রেনের জন্য কাজ করি, এবং আমাদের আরেকটা অর্গানাইজেশন আছে এন্ডেভার সোসাইটি, যেখানে উইমেন্স আর চিলড্রেন ওয়েলফেয়ারের জন্য আমরা রেড লাইট এরিয়ার বাচ্চাদের জন্য কাজ করি। আমাদের আরেকটা আছে যেখানে মেন্টাল হেলথ ইস্যু নিয়ে আমরা কাজ করি, যেটা প্রয়াস বলে। না, এই জিনিসগুলো আমাকে খুবই আনন্দদায়ক একটা আড্ডার মধ্যে, কারণ মানুষ অনেক সময় জানে যে শি ইজ এ ভিলিনিয়ার বা শি ইজ এ শালি টাকা, কিন্তু মানুষ কিন্তু জানে না যে উনি 6টা চ্যারিটি কাজ করছে, ক্যান্সারের উপরে কাজ করছে। এগুলোই কিন্তু আপনাদেরকে বাঁচিয়ে রাখবে। আর আমি এমনিতেও একটুখানি মানুষের যে কোনো কিছুতে একটু ঝাঁপিয়ে পড়ার আমার নিজেরও টেন্ডেন্সি আছে। কারণ আমার হাজব্যান্ড আমাকে বলে যে বাড়িতে একটা বোর্ড লাগাও সামনে, মুশকিল আসান বলে, যে যার কোনো মুশকিল তোমার আমাকে বলে যে তুমি তো মোটামুটি অন্য কাজের থেকে এই কাজটা বেশি করো, যে কার কোন সমস্যা আছে, কাকে হাসপাতালে ভর্তি করতে হবে, কাকে ইয়ে করতে হবে। এগুলো কি আপনাকে আনন্দ দেয়? আমার খুব আনন্দ দেয় আসলে। আপনাকে যে জিনিসটা আনন্দ দেয় সেটাই তো মানুষ বেশি ভাবো, কিন্তু আমি আসলে আমি মানে ওই যে বলে না, সবাই বলে যে আরে ঠিক আছে, এটা তো আমার ব্যাপার না, কি দরকার, এই জিনিসটা আমি কিছুতেই করে উঠতে পারি না, গিভ আপ করতে পারি না। মানে আমার রাত্রে ঘুম হয় না, ভোরবেলায় উঠে যাই, আরে এই কাজটা হয়নি, আরে এইটা ওরাকে পৌঁছাতে হয়নি, মানে এই জিনিসগুলো আর কি। এটাই আসলে মানুষের কাজ। হ্যাঁ, মানে এটা আমি মনে করি যে যদি কারোর হাতে একটুও ক্ষমতা থাকে, সেটা যদি কোনো ভালো কাজে নিয়োজিত করা যায়, বা তার যদি কোনো মানুষের উপকার করা যায়, তার থেকে আর কি বড় হতে পারে। না, এইটাই তো আসলে আপনার চ্যারিটি। আর একটা জিনিস হচ্ছে যে আপনারা যখন মুভি করেন, ডেফিনেটলি এটা তো দর্শকরা আপনাদেরকে বাঁচিয়ে রাখে। কোন মুভিটা আপনাকে আজকে ঋতুপর্ণা সেনগুপ্ত করেছে? এটা বলা মুশকিল, কারণ আমার কাছে অনেকগুলো ছবি আছে যেটা ঋতুপর্ণা সেনগুপ্তর পথটাকে আরও সুগম করেছে। প্রথমত তো বলবো নিশ্চয়ই প্রভাত রায়, যিনি আমাকে নিয়ে কাজটা করেছিলেন শ্বেত পাথরের থালা, সেখানে আমার একটা বিরাট পরিচিতি হয়েছিল, কারণ আমি খুব বড় বড় আর্টিস্টদের সাথে কাজ করেছিলাম, এবং সেই ছবিটি সেই বছর সুপারহিটও হয়। এবং সেই ছবিটির একটা বড় প্রাপ্তি হয়েছিল আমার, যেটা হচ্ছে যে অবশ্যই এনাদের মতো অভিনেতা অভিনেত্রীদের সাথে ন্যাশনাল অ্যাওয়ার্ড তো সিনেমাটাও পেয়েছিল। এবং আমার যেটা বড় প্রাপ্তি হয়েছিল যে ওই একটা সিনেমাতেই আমি আর.ডি. বর্মনের মিউজিকে কাজ করতে পেরেছিলাম, এবং সেইটা আমার কাছে খুব বড় পাওয়া। কারণ ওনার তারপরে কোন মুভিটা আপনাকে পীড়া দেয়? আর আমার যে রিসেন্ট কিছু ছবি যেগুলো আমি তখন থেকে করেছিলাম, কমার্শিয়াল ছবি তো প্রচুর করেছি। দহন বলে ছবিটি করেছিলাম ঋতুপর্ণ ঘোষের, যেটার জন্য আমি জাতীয় পুরস্কার পেয়েছিলাম। এবং তারপর বহু ছবি করেছি যেগুলো আমার মনে হয় যে মানুষের ভেতরেও খুব আলোড়ন সৃষ্টি করেছে। তার মধ্যে একটা ছবির নাম আমি নিশ্চয়ই বলবো, সেটা হচ্ছে আলো, তরুণ মজুমদারের। এবং ওনার মতো একজন এত বড় অযোগ্যটাও তো আপনার অনেক, সেটা আমি অনেক পরের ছবি, আমি আগের থেকে। আমার প্রশ্নটা ছিল যে কোন মুভিটার জন্য আপনি কষ্ট পান, যে এই মুভিটা আরো সাকসেস হতো, আরো ভালো করতে পারতাম। আমি একটা মুভিতে কষ্ট পাই, সেটা হচ্ছে আমি রাজকাহিনী বলে একটা ছবি করেছিলাম রিসেন্টলি, যেটা বিশাল আকারে হিট হয়েছিল, এবং সেটা একটা দেশভাগের গল্প নিয়ে। এবং সেখানে আমি বেগম জান বলে চরিত্রতে অভিনয় করেছিলাম, যেটা বিদ্যা বালান পরে হিন্দিতে করেছিল। তো ওটাতে আমার জাতীয় পুরস্কারটা আমি পাইনি বলে আমি খুবই দুঃখিত, এবং পীড়া দিয়েছিল আমাকে। দুঃখিত তো না, আপনার কষ্ট হয়েছিল যে আমি কেন পেলাম না। এক্স্যাক্টলি, কারণ এত কষ্ট করেছিলাম আমি সিনেমাটার জন্য, গলা ভেঙে শীতের মধ্যে মানে করে, মানে বন্দুক শেখা থেকে শুরু করে অত ওরকম মানে বিশাল কষ্টের, মানে প্রচন্ড হার্ডওয়ার্ক করতে হয়েছিল। কষ্টের প্রাপ্তিটা আপনার হয়নি। 3 ডিগ্রিতে আমরা কাজ করেছিলাম, ঠান্ডার মধ্যে। ইনফ্যাক্ট আমাদের গ্রুপের একটা মেয়ে অজ্ঞান হয়ে গেছিল। তো আমি বলছিলাম যে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা একটা এক্সপেকটেশনের জায়গাটা অনেক বেশি ছিল, জায়গা তৈরি হয়েছিল। তারপর আরেকটা ছবি আমাকে খুব মানে মানসিকভাবে নাড়া দিয়েছে, যেটা মুক্তধারা, মানে শিবপ্রসাদ নন্দিতাদির ছবি। সেখানে আমরা জেলে গিয়ে কাজ করেছিলাম, মানে জেলখানার ভিতরে, যেখানে ইনমেটসদের আমরা মানে আমার চরিত্রটা ছিল যে মহিলা গিয়ে তাদেরকে ট্রেনিং দেবে এবং তাদের একটা নতুন জীবন দান করবে। এটা আমরা রাষ্ট্রপতি ভবনেও ছবিটা দেখিয়েছিলাম, এবং আমাদের রাষ্ট্রপতি দেখেছিলেন ছবিটা। তো বেশ কিছু এরকম আরও ছবি আছে, প্রাক্তন, তারপরে রিসেন্টলি অযোগ্য, তারপরে উৎসব,
অনেক অনেক ঋতুপর্ণ ঘোষের আপনার অনেক ঝুলি তো ছবি অনেক আছে, লম্বা। হ্যাঁ। আমার হিন্দি ছবিও একটা খুব খুব সুন্দর ছবি আছে ঋতুপর্ণ সেটা। সেনগুপ্ত অ্যাক্ট্রেস, অভিনেত্রী। তো এর বাইরে যখন ঋতুপর্ণ সেনগুপ্ত প্রেমে পড়ে তখন কেমন ঋতুপর্ণ সেনগুপ্ত হয় এবং কত লম্বা প্রেম কাহিনী। প্রেম কাহিনী তো এখন তো মানে এমনিতেও আমার প্রেমের কাহিনী যখন শুরু হয়েছিল তারপর আমার বিয়েও হয়ে গেল, এবং আমি যেই ছোটবেলা থেকে যার সঙ্গে আমার বন্ধুত্ব ছিল তার সাথেই আমার বিয়ে হয়েছে। আমার স্বামী সঞ্জয় চক্রবর্তী, যে অবশ্যই এখন মানে ও তো নিজের জায়গায় খুবই তার ভালো কাজ করছে। এবং প্রেম কি শুধু একটাই, সঞ্জয় চক্রবর্তী? সেইটা এখন প্রেমের ব্যাপারগুলো, আমার মনটা খুব মানে কি বলবো ভালনারেবল। আমি ভালো কিছুকে সবসময় অ্যাপ্রিসিয়েট করি, তবে এখন কিন্তু প্রেমে পড়া বারণ। এই কথাটা কিন্তু আমার এক গানেই বলে দেওয়া আছে। একটা রিসেন্টলি গান খুব হিট হয়েছে, প্রেমে পড়া বারণ। মানে এখন আপনি প্রেমে প্রেমে পড়া বারণ, প্রেমে কিন্তু পড়া বারণ। ফ্যানের তবে তো আর প্রেমে পড়া বারণ নয়। হ্যাঁ, ফ্যান যারা হ্যাঁ, আপনাদের ফ্যান তারা তো আপনার প্রেমে সেটা পড়তেই প্রেমে পারে। পড়তেই পারে, কিন্তু আমাদের প্রেমে পড়া বারণ। এখানে যে প্রেম মানুষকে, তবে আমি একটা কথা মনে করি যে কোনো মানুষের তার ব্যক্তিত্বকে ভালো লাগা বা তাদের সাথে কোনো বন্ধুত্বর জায়গা মেশা। থাকা, সেই জায়গাটাকে আমি রেসপেক্ট করি। কারণ আমার মনে হয় যে বন্ধুত্ব এবং ভালো লাগার মধ্যে কিন্তু একটা নিজেরও ভেতর থেকে একটা ভালো লাগা থাকে। ভালো লাগা থাকে, এবং আমি বলবো যে সেটা আমাদের কাজকেও কিন্তু সেটা সমৃদ্ধ করে। মানে কোনো কিছুর ভালো লাগা বা কাউকে অ্যাপ্রিসিয়েট করা বা কন্ট্রোভার্সিয়াল প্রেম না। না, কন্ট্রোভার্সিয়াল প্রেমে যেতেও চাই না, কারণ কন্ট্রোভার্সি না খুব মানে পেইনফুল। হ্যাঁ, পেইনফুল। পেইনফুল, আর অনেক মানে কমপ্লিকেশন তৈরি করে। তো আমি সেই জায়গাটা তৈরি করতে, আমি ক্রিয়েট করতে ভালোবাসি, এবং আমার প্রেম হচ্ছে আমার কাজ। শিল্পের। আপনার ফ্যামিলি, বাচ্চা, হাজবেন্ড, এদের কাছে আপনার কোন মুভি, তারা কোন মুভিটা দেখতে চায় বা কোন মুভির সাথে ঋতুপর্ণাকে দেখে? ওদের কাছে অনেকগুলো প্রিয় ছবি আছে, মানে ইনফ্যাক্ট ওরা আমার হিন্দি ছবিটা খুব পছন্দ করে, मैं मेरी पत्नी और वो, যেটা বারবারই খুবই এটা তো টেলিভিশনে অনেক দেখায়। ইয়া ছবি, এটা আমরাও হ্যাঁ, দেখেছি এটা অনেকবার। খুবই আনন্দের করে দেখে ওরা, মানে ওটার মধ্যে আসলে বাচ্চারা খুব হিউমার খুঁজে পায়, কারণ বাচ্চাদের তো আবার একটা অন্য মাইন্ডসেট, ওরা একটা অন্য জেনারেশন, ফলে ওদের আবার খুব বেশি সিরিয়াস মুভি বা ভালো ওইরকম লাগবে না। ধরনের না, বরঞ্চ আমার একটুখানি ওটা লাইট তো ওই হার্টেড। হিন্দি মুভি তো অনেক মজার ছিল। অনেক ভালো। ইনফ্যাক্ট ওরা ভাবছে যে এটা নিয়ে আরেকটা কাজ, Sequel বানানো সিকুয়েল যায় বানাবার কিনা। কথা ভাবছে। এবং আমি যেটা মানে ভাবছিলাম সেটা হচ্ছে যে আমার বাচ্চারা আবার একটু হিউমার। এবার আমি রিসেন্টলি একটা ছবি করেছিলাম যেটা খুব মজার ছবি, পতি পরমেশ্বর বলে। হ্যাঁ। ওটা আমি, রজতাভ, আর একটা মানে একটা কুকুরকে নিয়ে গল্প। মানে এটা আমার মেয়ের খুব প্রিয় ছবি। যেরকম মানে যেরকম আমার ছেলের আবার প্রাক্তন খুব ভাল লাগে, কারণ ওটা মিউজিক্যাল, এটা একটা লাভ স্টোরি। তো সেই জন্য মানে ওরা আবার খুব বেশি সিরিয়াস আর মুভি দেখতে চায় না। মুভি আর ভীষণ কান্নাকাটি ওরা একদম দেখতে চায় না। আর আমার একটু কমার্শিয়াল ছবি যেখানে আমার ডান্স আছে সেগুলো ওরা পছন্দ করে। আপনাদের তো ঘুরে আমি একটা কথাই আসে যে 50তম জুটি ছিল প্রসেনজিৎ, একই প্রসঙ্গ চলে আসে, কিন্তু আপনার এমন কোন নায়ক আছে যার জন্য আপনি মানে চিন্তা করেন যে আমি যদি ওর সাথে মুভি করতে পারতাম, যেমন টম ক্রুজ, শাহরুখ খান? ইনফ্যাক্ট শাহরুখের সাথে আমি একটা বিজ্ঞাপনে কাজ করেছিলাম, অ্যাড ফিল্মে। সেটা আমাদের ইমামি বলে একটা খুব বড় কোম্পানি আছে, সেখানে আমরা একটা সোনা চাঁদি চ্যবনপ্রাশের একটা অ্যাড করেছিলাম আমি আর শাহরুখ। তো সেটা আমার কাছে একটা খুব বড় পাওয়া ছিল। আমাকে যদি একটু ডাকতেন। আর শাহরুখের সঙ্গে আইপিএল এর সময় তো সবসময় দেখা হয়েছে, আমি আর শাহরুখ অনেক অ্যাপিয়ারেন্সও করেছি। ইভেন শাহরুখের মানে অবভিয়াসলি যখন ওরা কেকেআর জিতলো তখন আমাদের একটা সেলিব্রেশনও হয়েছিল। তো তো এমনিতেও শাহরুখ আর জুহির সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে। হ্যাঁ, আর এমনিতেও আমি যেই নায়কের কথা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে আমার ভীষণ প্রিয় একজন নায়ক, তার নাম হচ্ছে হিউ গ্রান্ট, যে নটিং হিলে ছিল। নটিং হিল ছবিটা নিশ্চয়ই আপনারা দেখেছেন। ইংল্যান্ডের একটা। হ্যাঁ, ইংল্যান্ড। ও তো ব্রিটিশ, কিন্তু এমনিতে ও অনেক মানে হলিউডের ছবি করেছে। এবং নটিং হিল একটা আমার ফেভারিট ফিল্ম, যেটা জুলিয়া রবার্টস আর হিউ গ্রান্ট। এবং আমি যখন লন্ডনে গেলাম আমি নটিং হিলে ঘুরে এলাম, এবং নটিং হিল জায়গাটা, কিন্তু নটিং হিলে মাঝে মাঝে ভাবছিলাম যে হিউ গ্রান্ট নিশ্চয়ই কোথাও না কোথাও আছে এখানে ঘুরছে। না, আমরা আজকের অনুষ্ঠানে একটা আশা যে আপনি
ঋতুপর্ণ সেনগুপ্তর একটা ইচ্ছা হচ্ছে নটিংহ্যাম ওই নায়কের সাথে মুভি করা। তো আপনার আশাটা যেন অবশ্যই পূর্ণ হয়, এটাই আমাদের আজকে শেষ ইয়ে। আজ আর একটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমরা যেখানে বসি, যেখানে থাকি, যেখানে ভাবি, তার সম্পর্কে আমাদের কিছু চিন্তাধারা থাকে। তো আমাদের দর্শক শুধু দুই বাংলার না, আমাদের দর্শক পুরা বিশ্বের বাংলা ভাষাভাষী যারা আছে সবাই, আমি যতটুকু জানি যে ঋতুপর্ণ সেনগুপ্ত, আমরা ইংল্যান্ডের একটা বাঙালিকেও জিজ্ঞেস করলে বলে হ্যাঁ আসছিল, কলকাতাও বললে বলে, বম্বের যারা বাঙালি ভাষাভাষী আছে তারাও কিন্তু ঋতুপর্ণ সেনগুপ্ত। তো দর্শকদের উদ্দেশ্য যদি আপনি আজকের এই শুভক্ষণে কিছু বলেন। এইটা আমার সবচেয়ে বড় প্রাপ্তি যে মানুষ আমাকে এত ভালোবাসে এবং সারা পৃথিবীতে যেখানেই মানে বাঙালিরাও আছে এবং অবাঙালিরাও আছে, অনেকে আমাকে চেনে, তারা সবাই আমার নাম করে। এটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি এবং ঈশ্বরের আশীর্বাদ। এইভাবেই যেন দর্শক আমাকে ভালোবাসতে থাকে এবং আরও ভালোবাসা দেয় এবং আমি যেন তাদের আরও ভালো ভালো কাজ দিতে পারি। এবং এই বছর আমার অনেক সুন্দর সুন্দর ছবি রিলিজ আছে, যেরকম ম্যাডাম সেনগুপ্তা আছে রাহুল বোসের সঙ্গে, পুরাতন আছে শর্মিলা ঠাকুরের সঙ্গে, শাশ্বত চ্যাটার্জির সঙ্গে ছুটি, তারপরে গুড বাই মাউন্টেন্স আছে ইন্দ্রনীল সেনগুপ্তর সাথে, গাজনের ধুলোবালি, অ্যান্ড দ্য লিস্ট গোজ অন। তো কিন্তু আমি চাইবো যে আমার দর্শকরা এভাবেই ভালোবাসুক। আর আজকে খুব স্পেশাল মুহূর্ত, এটিভির স্টুডিও উদ্বোধন হলো এবং আমি আমার উদ্বোধনের পরেই ইন্টারভিউ, তো এইটাও একটা খুব বিশেষ মুহূর্ত। আকাশ, আশা এবং তোমাদের সবার মানে পুরো অর্গানাইজেশন ছিল, যদি জিজ্ঞেস করি সেটা হচ্ছে যে আমি যতটুকু জানি আপনি আমেরিকা, ইংল্যান্ড এবং কলকাতা, বাংলাদেশ মিলে একটা নতুন মুভি করতে যাচ্ছেন। এটা একটা সিনিয়র সিটিজেনদের নিয়ে গল্প, যে হোম কেয়ার বা এই ধরনের, সেটা আশা এবং ঋতুপর্ণা জয়েন্ট ভেঞ্চার হবে। আমি মনে করব যে এইরকমই এভাবেই আশা জাগায় সবার মনে। তাই জন্য আজকে আমাকে যদি তুমি অ্যালাউ করো তাহলে আমি আশাকে নিয়ে একটা গান দিয়ে আমি শেষ করব। অবশ্যই। আমি একটু এর আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা দেখছিলেন অ্যাভিনিউ টু সাকসেস উইথ আকাশ রহমান, এর সাথে ছিলেন আশা হোম কেয়ার প্রেজেন্ট। আমরা কথা বলছিলাম দুই বাংলার তুমুল জনপ্রিয় অভিনেত্রী, অভিনয় শিল্পী এবং যার হাতে জাতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার, সে হচ্ছে ঋতুপর্ণ সেনগুপ্ত। আমরা আগামী পর্বে এরকম কোনো একজন অভিনয় শিল্পী বা একজন যারা জীবনে সাকসেস হয়েছেন তাদেরকে নিয়ে আসবো। ততক্ষণ দেখতে থাকুন এটিভি ইউএসএ। ধন্যবাদ। আশা যেহেতু আমাদের এখানকার, মানে আশাকে আমি খুব ভালোবাসি এবং তাই আশাকে আমি ডেডিকেট করছি গানটা। এবং হ্যাঁ, এশা কিন্তু আশা দিয়েই তো আমাদের এই আশা হোমস। তো এইটা দিয়ে আমি ডেডিকেট করছি, কারণ এইটাতে এই গানটা আমার আর মান্না ভাইয়ের খুব জনপ্রিয় গান এবং মান্না ভাই আজকে আমাদের মধ্যে নেই। তো আমি ওনার সাথে অনেক সাকসেসফুল ছবি করেছি এবং এই ছবিটি বাংলাদেশের হিট মুভির মধ্যে এটা বংশধরের গান এবং এটা গেয়েছেন কুমার শানু এবং আলকা ইয়াগনিক, আমাদের দুই প্রিয় শিল্পী। দুজনেই আমাকে খুবই স্নেহ করেন এবং তো আমি এক লাইন গাইছি, এটা টু আশা, হোম কেয়ার এবং এটিভিকে। আশা, ভালোবাসা, মনে আশা, তুমি ছিলে বলে জীবনে সরে গেল কুয়াশা। আশা, ভালোবাসা, তুমি দিলে ভরসা, তুমি ছিলে বলে জীবনে সরে গেল কুয়াশা। সুপার সুপার, থ্যাংক ইউ। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।